আসসালামু আলাইকুম। আমরা গতদিন শঙ্করায়নের আগ পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে? তো আমি যদি একটু বই থেকে দেখাই, আমরা মেইনলি এই জায়গাতে ছিলাম। এর আগ পর্যন্ত আমরা লেখাপড়া করছি। আমরা মোটামুটি চ্যাপ্টার অর্ধেকের বেশি বলতে গেলে পড়ে ফেলছি। এখন চ্যাপ্টারের লাস্ট মোস্ট ইম্পোর্টেন্ট টপিক আরকি এটা। এরপর আর তেমন ইম্পোর্টেন্ট টপিক নাই। এটা লাস্ট ইম্পোর্টেন্ট টপিক। আচ্ছা। সিমিলারলি এখানে আমরা অনেক দূর আগায় গেছি। তো আমি মেইনলি এখান থেকে যদি শুরু করি যে ফার্স্ট অফ অল সবার আগে যদি আমি বলি যে সংকরায়ন কি? এটাকে অনেক জায়গায় লেখা দেখবা সংকরণ, অনেক জায়গায় লেখা দেখবা সংকরায়ন। তো আমি যদি বলি যে সংকরণ বা সংকরায়ন কি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। আবারও যদি বলি, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। মানে তো কিছুই বুঝি নাই। মানে চিন্তা করো যে তুমি তোমার ঘরে তোমার ৪ বন্ধুদের সাথে মিলে আলু ভর্তা বানাবা। ঠিক আছে? এখন তো জুলাপাতি খেলা যেটাকে বলে আরকি, যে সবাই মিলেমিশে একটা রান্নাবাটি খেলে না? এরকম আরকি। তো তোমরা ৪ বন্ধু, তো ৪ ঘর থেকে ৪ জন বললা যে ৪ টা আলু আনতে। এখন তুমি তোমার ঘর থেকে ১ টা আলু আনলা, তোমার বন্ধু ১ টা আলু আনলো, বাকি ৩ বন্ধু আরো তাদের ৩ জনের ঘর থেকে ৩ টা আলু আনলো। টোটাল ৪ টা আলু হইলো, বড়, বড় দেখে আলু আনছে। ওকে? তো এখন যে এই আলুগুলো আনছে, ৪ জনের আলু কি দেখতে সেইম হবে? মানে দেখতে কি একই রকম হবে? অবশ্যই না। কারণ ৪ টা আলু দেখতে ৪ রকম হবে। তো এখন তুমি ৪ টা আলু ৪ রকম হইলো, তুমি এগুলাকে সিদ্ধ দিলা, আলু ভর্তা বানাইলা। এরপর যখন ভাগ করবা, ভাগ করার সময় কি ৪ জনকে ৪ রকম ভাবে ভাগ করবা, নাকি ৪ টা কি মানে ৪ জনের জন্য যে ভাগগুলা করবা, ভাগগুলা ইকুয়াল সাইজ করবা? অবশ্যই দেখা যায় আমরা গোল, গোল করে ভাগ করি অথবা ডিম্বাকৃতির করে ভাগ করি। যেভাবে ভাগ করি না কেন, আমরা সমপরিমাণ দেওয়ার ট্রাই করি। অর্থাৎ একই রকম যেন দেখতে লাগে। অর্থাৎ কেউ কম, কেউ বেশি এরকম যেন না পায়। ঠিক আছে? এই জিনিসটাই মেইনলি সংকরণ। অর্থাৎ ধরো তুমি কোন একটা পরমাণুর ধরো তুমি ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করলা। হ্যাঁ? এখন ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ২ টা ইলেকট্রন আছে। এখন এই ২ টা ইলেকট্রন কি s অরবিটালের। হ্যাঁ? এইজন্য আর তেমন মানে s অরবিটালের ২ টা ইলেকট্রনকে তুমি একসাথে মিক্স করলা। মিক্স করে নতুন করে তাদেরকে ইকুয়াল একই রকম দেখতে করে যে বিন্যাসটা বন্টন করে দিলা, ওইটাই কি সংকরায়ন। আবার যদি আমি বলি, ধরো কি বলবো, ধরো যে অ্যালুমিনিয়ামের কথা বললাম। এখন অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কি, কি আছে? ৩ টা ইলেকট্রন আছে। ২ টা s অরবিটালে, আরেকটা p অরবিটালে। তাহলে এখানে s অরবিটাল এবং p অরবিটালের পরস্পরের মধ্যে তুমি কি করবা? মিশ্রণ করবা। মিশ্রণ করার পর একই শক্তি পরিমাণ, অর্থাৎ s কে যতটুকু শক্তি দিবা, p কেও ঠিক ততটুকু শক্তির অরবিটাল সৃষ্টি করে বন্টন করে দেওয়াটাই আমাদের সংকরায়ন। এইটাই এখানে বলছে। এই যে দেখো, বিক্রিয়াকালে কোন পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। ওকে? আচ্ছা। তো আমরা সংকরণ কি এটা বুঝলাম। এবার অরবিটাল কি? জিনিসটা আমি তোমাকে চ্যাপ্টার 2 তেই বলে ফেলছি। নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা ৯০ থেকে ৯৫% হয়ে থাকে, ইলেকট্রন মেঘের সে এলাকাকে অরবিটাল বলে। তো এই জিনিসটা আমি তোমাকে আগেই বলছি, তো আর নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নাই। আচ্ছা। এখন s অরবিটাল, p অরবিটাল এইগুলা সম্পর্কে আগে যদি আমি তোমাকে যদি একটু জানাই, দেন আমি এগুলাতে এক্সপ্লানেশন এ যাচ্ছি। এই এক্সপ্লেনেশনটা সামনে আরো বহুভাবে আমি ব্যাখ্যা করব। তো এত চিন্তার কিছু নাই। আচ্ছা। সবার আগে এখন আমরা ২ ধরনের বন্ধন সম্পর্কে জানব। এই যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন ২ ধরনের হইতে পারে। এই যে দেখো,
দু দু ধরনের সমযোজী বন্ধন গঠিত হতে পারে। একটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন, একটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন। ওকে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে কি পাই বন্ধন। খালি বসতেছে না কেন? আচ্ছা, তো কি বলছি, একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন আর একটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন। ডট ডট হচ্ছে কেন? এটা মনে হয় ওপেন বোর্ডে ঠিক আছে। ডট ডট সাইজের হয়ে গেল কেন? আচ্ছা, একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন আর একটা হচ্ছে আমার পাই বন্ধন। ওকে, তো আমি হচ্ছে এটা যেহেতু ঝামেলা করতেছি আমি দরকার হলে অন্যভাবে মার্ক করবো, সমস্যা নেই। এখন দেখো সিগমা বন্ধন, ফার্স্ট অফ অল কি আমরা সিগমা বন্ধন নিয়ে যদি আলোচনা করি, এখন সিগমা বন্ধনটা আমাদেরকে কি বলতেছে, বলছে অনুগঠন বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুই পরমাণুর একই অক্ষ বরাবর অবস্থানরত দুটি যোজনী অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনই হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন। অর্থাৎ দেখো এমনটা বলতে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ, মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ। মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইদিকে একটা দেখো, ফলে সৃষ্ট সমযোজী বন্ধনী সিগমা বন্ধন দুটি s অরবিটাল, একটি s এবং একটি p অরবিটাল একই অক্ষ অবস্থানরত দুটি pp অরবিটালের মধ্যে। আচ্ছা, এখন বলতেছে কয় ধরনের আমরা সিগমা বন্ধনগুলো দেখে থাকি। একটা হচ্ছে ss, একটা হচ্ছে ss, অর্থাৎ দুইটা ss অরবিটাল। যেমন ধরো আমি একটু আগে বললাম যে ধরো ম্যাগনেসিয়ামের যুদ্ধ স্তরে দুইটা ইলেকট্রনই s অরবিটালে আছে, তো এদের মধ্যে যে অধিক্রমণ হবে এটা হবে ss। আবার ধরো তোমার হচ্ছে কি হাইড্রোজেন, ধরো তোমার কাছে হচ্ছে তুমি কি হাইড্রোজেনের কিটা দেখবা, এখন হাইড্রোজেনের যখন বন্ধনটা দেখবা এর বন্ধনগুলো কেমন হয়, হাইড্রোজেন হাইড্রোজেন এরকম হয় না? এরকম যখন হয়, দেখো এই দুইটার মধ্যে হাইড্রোজেন কি, সেও আছে s অরবিটালে 1s1, এই হাইড্রোজেন হচ্ছে 1s1, তাহলে দুইজনই কি s অরবিটালের মধ্যে না? তাহলে s, তাহলে এদের মধ্যে যে অধিক্রমণটা হবে এটা হচ্ছে ss। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা 1s, এখানে একটা 1s, এদের মধ্যে হচ্ছে কি মুখোমুখি অধিক্রমণ। তো এই যে এই হাইড্রোজেন, প্রথম হাইড্রোজেন আর দ্বিতীয় হাইড্রোজেন মিলিত হয় এইভাবে ওভারল্যাপ করে। তো এটা হচ্ছে কি আমাদের এসএস অধিক্রমণের ফলে উৎপন্ন হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন। ওকে, আচ্ছা এরপর দেখো এসপি, এসপি অধিক্রমণটা কেমন, ধরো হাইড্রোজেন আর ফ্লোরিন, এইখানের উদাহরণটাই চিন্তা করো, হাইড্রোজেন আর ফ্লোরিন। এখন হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটা কোনটাতে আছে, এস অরবিটালে আছে, আর ফ্লুরিনের সর্বশেষটা কোথায় আছে দেখো তো, ওয়ান, ফ্লুরিনের কত 9 না? এই যে দেখো 1s2 2s2 2p2 2py 2pz, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, 2p জেটে আছে না, 2p জেটে আছে।
তাহলে এই জন্য 1s আর 2pz এর মধ্যে একটা অধিক্রমণ হচ্ছে। এই যে এটা হচ্ছে 1s1 আর এটা হচ্ছে 2pz এর মধ্যে একটা অধিক্রমণ হচ্ছে। তাহলে s দেখতে হচ্ছে এইরকম আর p দেখতে হচ্ছে এইরকম হয়। এগুলো আমরা ওই যে চ্যাপ্টার 2 তে পড়ে আসছিলাম। s দেখতে হচ্ছে এরকম তোমার কিসের গোলক আকৃতির, আর পি দেখতে হচ্ছে তোমার ডাম্বেল আকৃতির, এরকম মেবি ছিল, কি জানি নাম। তো এরকম দেখতে হয়। তো এদের মধ্যে যে অধিক্রমণটা হয়, দেখো তো এই দুইটাকে যদি তুমি এড করো তাহলে দেখতে কেমন হবে? এরকম হয়ে যায় না? তো এই জায়গাটা হচ্ছে তাদের ওভারল্যাপ করতেছে। তো এই যে এসপি স্ট্রাকচারটা দেখতে এরকম হয়। এখান থেকে জাস্ট স্ট্রাকচারগুলো একটু চিনো, সামনে হচ্ছে কাজে দিবে। তাহলে এসএস দেখতে কি রকম হয় আর এসপি দেখতে কি রকম হয় এটা আমরা জানলাম, তাই তো? এই যে এসএস দুইটাকে যদি আমি মিক্স করি, এসএস এর মধ্যে যে বন্ধন হয় দেখতে এরকম, আর পিপি এর মধ্যে দেখতে হচ্ছে, এসপি এর মধ্যে দেখতে হচ্ছে এরকম। তাহলে পিপিটাকে কি রকম হবে? এদিকে একটা পি থাকবে, এদিকে আরেকটা পি থাকবে। দুইটা পি কে যদি আমি একসাথে মিলাই তাহলে কি হবে? এদিকে এদিকে এই জায়গাটা তাদের ওভারল্যাপ করবে, এরকম হবে না? দেখতে এরকম কিনা? এই যে দেখো, পিপি যেরকম বলছি ওই রকমই। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখো, আচ্ছা আর আরেকটা জিনিস মনে রাখবা, সবসময় যে সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ডটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন। সবসময় যে সিঙ্গেল বন্ড হয়, এই সিঙ্গেল বন্ডটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন। যেমন ধরো আমি যদি তোমাকে এখানে একটা এক্সাম্পল দেখাই, ধরো এখানে আমি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার ড্র করতেছি। এখন এখানে কি ডাবল বন্ড আছে না? ডাবল বন্ডের প্রথম যে বন্ধনটা ছিল, এই যে একটা যে বন্ধন ছিল, এই একটা বন্ধন হচ্ছে তার সিগমা বন্ধন। আর একের অধিক যতগুলো বন্ধন থাকবে ওরা হচ্ছে কি বন্ধন? পাই বন্ধন। ওরা কি বন্ধন? পাই বন্ধন। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে দেখি এখানে কি বলতেছে কাহিনী। বলতেছে সিগমা, আচ্ছা আর এখানে আরেকটা এমসিকিউ টাইপের হইতে পারে যে সিগমা বন্ধন অপেক্ষা দৃঢ় ও স্থায়ী হয়। সিগমা বন্ধনের দৃঢ়তার ক্রম, কে বেশি দৃঢ়, ঠিক আছে, বা কে বেশি স্থায়ী। পিপি হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী, তারপর হচ্ছে এসপি, তারপর হচ্ছে এসএস। আচ্ছা, এরপর হচ্ছে সিগমা বন্ধন গঠিত হওয়ার পর দুটি পরমাণুতে যদি সমান্তরাল পি অরবিটাল থাকে তাহলে তাদের পার্শ্ব অধিক্রমণ। তাহলে আমরা দেখছিলাম যে সামনাসামনি অধিক্রমণ অথবা মুখোমুখি অধিক্রমণকে আমরা সিগমা বন্ধন বলতেছি। আর পাশাপাশি বা আড়াআড়ি যে অধিক্রমণ হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে পাই বন্ধন। যেমন ধরো একের অধিক যতগুলো বন্ধন থাকবে এদেরকে আমরা কি বলে থাকি? পাই বন্ধন বলে থাকি। এই যে দেখো, দ্বিবন্ধন থাকলে একটি সিগমা বন্ধন ও একটি পাই বন্ধন, ত্রিবন্ধন থাকলে একটি সিগমা বন্ধন এবং দুইটি পাই বন্ধন। কথাটা আমরা বুঝতে পারতেছো? সিগমা বন্ধন সবসময় একটাই হয়, আর পাই বন্ধন দুই অথবা তিনটা, দুইটা অথবা তিনটা হয়ে থাকে। এই জিনিসপাতিগুলো একটু নোট ডাউন করে ফেলবা। এইখানে একটা জিনিস দেখো, আচ্ছা এগুলো হচ্ছে আমি যখন এক্সাম্পল দেখাবো তখনই বুঝাই ফেলবো, সমস্যা নেই। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হইতে পারে, বলতেছে যে পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল কেন? কি বলতেছে? পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল কেন? আচ্ছা আজান দিচ্ছে, আজানের পর আমি শুরু করতেছি আবার।
আচ্ছা, তো এখানে দেখো একটা প্রশ্ন করছে যে পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল কেন? অথবা প্রশ্নটা হইতে পারতো যে সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী কেন? কারণটা দেখো কি বলছে, বলছে দুটি অরবিটালের পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণ বা উপরিপাতন বা অভিলেপনের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়। অন্যদিকে সমান্তরাল পি অরবিটাল পার্শ্ব অধিক্রমণের ফলে সৃষ্টি হয় পাই বন্ধন। পাশাপাশি অধিক্রমণ এলাকায় ইলেকট্রনের মেঘের ঘনত্ব কম থাকে, তাই পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল হয়। অর্থাৎ আমরা দেখছি যে সিগমা বন্ধনগুলো হয় সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের কারণে, আর পাই বন্ধনগুলো হয় হচ্ছে পাশাপাশি অধিক্রমণের কারণে। যেহেতু সামনাসামনি অধিক্রমণে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি থাকে, সেই জন্য হচ্ছে সিগমা বন্ধন বেশি সবল থাকে। আর পাশাপাশি অধিক্রমণে ইলেকট্রন বেগের ঘনত্বটা কম থাকে, সেজন্য হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধনগুলো তুলনামূলকভাবে দুর্বল হয়। এখন এইখানে হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য আছে। এই প্রশ্নগুলো আমি যেগুলো যেগুলো পড়াইতেছি প্রত্যেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়াইতেছি। তো তুমি হচ্ছে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে। আমি যা যা পড়তেছি রেকর্ড আছে, তুমি বারবার হচ্ছে দেখে দেখে এগুলো হচ্ছে নোট ডাউন করে পড়ে ফেলবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য। সিগমা বন্ধন এবং পাই বন্ধন, ফার্স্ট অফ অল আমরা ডেফিনিশনটা জেনে নিই। আবার সিগমা বন্ধন দুইটি পারমাণবিক যোজনী অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। আর পাই বন্ধন কি? দুইটি পারমাণবিক যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। এই জিনিসপাতিগুলো আমরা অলরেডি বলে ফেলছি। সিগমা বন্ধন সৃষ্টিতে অরবিটালের একটি অধিক্রমণ হয়, অরবিটালের একটি অধিক্রমণ হয়। আচ্ছা, একটি অধিক্রমণ বলতে কি বোঝাচ্ছে দেখো, এই যে এইখানে দেখো একদম শুধু মুখোমুখি, মানে কিভাবে বলবো, এই যে একদম ডিরেক্টলি শুধু এই যে এইখানে একটা এস আছে, এইখানে একটা এস আছে, এদের মধ্যে দেখো একদম শুধুমাত্র মুখোমুখি মাঝ বরাবর মুখোমুখি অধিক্রমণ হচ্ছে। বাট পিওর মানে পাই বন্ধনের ক্ষেত্রে কি হয় দেখো, আমি যখন এরকম এরকম ড্র করতেছি, তারা উপরের দিকে এইভাবে অতিক্রমণ করে, নিচের দিকে এরকম অতিক্রমণ, দুইবার দুই দিকে অধিক্রমণ করে একটা অধিক্রমণ কমপ্লিট হয়, বুঝছো? অর্থাৎ উপর এবং নিচ দুই দিকে অধিক্রম করে একটা বন্ধন তৈরি হয়। পাশাপাশি যখন তুমি জেটের জন্য দেখবা এরকম এরকম আছে, এই যে তখন এইভাবে এইভাবে তারা অধিক্রমণ করে একটা অধিক্রমণ কমপ্লিট করে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে যদি বাকি বৈশিষ্ট্যগুলো একটু দেখার ট্রাই করি। এরপর ৩ নম্বরে বলছে হচ্ছে তোমার যে সিগমা বন্ধন সৃষ্টিতে অরবিটালের অধিক্রমণ বেশি হয় এটি সুদৃঢ় হয়। আমরা অলরেডি জানছি যে সিগমা বন্ধনটা বেশি দৃঢ় হয় আর পাই বন্ধনটা তুলনামূলকভাবে দুর্বল হয়। ৪ নম্বর বৈশিষ্ট্য বলতেছে সব একক সমযোজী বন্ধন মূলত সিগমা বন্ধন। তো এটাও বলছি যে একক বন্ধনগুলো হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন, আর একের অধিক দুই অথবা তৃতীয় যে বন্ধনগুলো থাকে এগুলো হচ্ছে কি আমাদের পাই বন্ধন। এই যে দেখো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে সিগমা বন্ধনের সাথে যথাক্রমে একটি ও দুইটি পাই বন্ধন থাকে। অর্থাৎ যদি আমি বলি যে একটা দ্বিবন্ধন আছে, চিন্তা করো অক্সিজেন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনে একটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন। আমি যদি বলি ধরো ত্রিবন্ধন একটা আছে, এখানে একটা সিগমা বন্ধন আর দুইটা হচ্ছে পাই বন্ধন, বুঝা গেছে? অর্থাৎ সিগমা বন্ধন সব সময় একটা হয় আর পাই বন্ধন হচ্ছে একের অধিকের সাথে একের সাথে, মানে একটা সিগমা বন্ধনের সাথে যতগুলা যুক্ত থাকবে বাকি সবগুলো হয় হচ্ছে তোমার পাই বন্ধন। ওকে, সব একক সমযোজী বন্ধন মূলত আছে, এটা তো বললাম। সিগমা বন্ধন সৃষ্টিতে সংকরিত এবং অসংকরিত উভয় ধরনের অরবিটাল অংশ নেয়। সংকরিত এবং অসংকরিত উভয় ধরনের অরবিটাল অংশ নেয়। আর পাই বন্ধন সৃষ্টিতে শুধুমাত্র অসংকরিত অরবিটাল অংশ নেয়। এরপরেরটাতে কি বলতেছে, এরপরটাতে বলতেছে হচ্ছে একক সিগমা বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব। অর্থাৎ ফ্রি যে রোটেশনটা হয় সিগমা বন্ধনের ক্ষেত্রে আমরা ফ্রি রোটেশন দেখতে পাই, বাট পাই বন্ধনের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো প্রকার ফ্রি রোটেশন দেখতে পাই না। ওকে, দেন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতেছে আণবিক অরবিটাল কি? দুটি অরবিটালের অধিক্রমণের ফলে
পরমাণু দুটির নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয়, এটাকে আণবিক অরবিটাল বলা হয়। দুটি অরবিটালের অধিক্রমণের ফলে পরমাণু দুটির নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র সৃষ্টি হয়। চিন্তা করো যে এখানে একটা এস অরবিটাল ছিল, এইখানে একটা এস অরবিটাল ছিল, এই দুইটার মধ্যে যখন অধিক্রমণ হয়েছে, এই যে দেখো যখন অধিক্রমণ হয়েছে, এই যে মাঝামাঝি যে জায়গাটা আছে, মাঝামাঝি জায়গায় কি ইলেকট্রন, এইটারও ইলেকট্রন আছে, এইটারও ইলেকট্রন আছে, তো এই জায়গাতে কি ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে গেছে না? তো বলতেছে এখানে একটা ইলেকট্রন মেঘের ঘনত্ব বিশিষ্ট একটা ক্ষেত্র সৃষ্টি হয়, এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে আণবিক অরবিটাল। এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? আণবিক অরবিটাল। এই অবস্থায় উভয় পরমাণুর নিট আকর্ষণ বা লব্ধি আকর্ষণ শক্তি সর্বাধিক হয়। এই যে অধিক্রমণের ফলে অধিক্রমণের ফলে ধরো এখানে একটা কি ছিল, হাইড্রোজেন ছিল, এদিকেও একটা হাইড্রোজেন ছিল, তো উভয় যে দুইটা পরমাণু আছে, এই দুইটা পরমাণুর যে লব্ধি আকর্ষণ শক্তি সর্বাধিক হয়, সর্বোচ্চ, অর্থাৎ সে সর্বোচ্চ যতটুকু পরিমাণ টান দিতে পারবে, সেও সর্বোচ্চ ঠিক ততটুকু পরিমাণে টান দিতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা আবার, এরপর হচ্ছে যে একটু আগে যেটা বললাম হাইব্রিডাইজেশন বা সংকরণের ডেফিনেশনটা বলছি, এখন হচ্ছে আবার আমরা নোটে যাইতে পারি, ওইখান থেকে হচ্ছে আমরা মেইনলি সংকরণ জিনিসটা শিখবো, শিখে হচ্ছে আবার এদিকে আসবো। হ্যাঁ, এই যে জিনিসপাতিগুলো আমি নোট থেকে আলোচনা করবো, এগুলো আছে আমার নোটে। আচ্ছা, তারপর হচ্ছে sp sp2 sp3 সংকরণ সবগুলোই পড়বো। আচ্ছা, এখন হচ্ছে সংকর অরবিটালের প্রকারভেদ, অর্থাৎ ধরো তুমি এস আর পি মিলিত করলা, এখন একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলিত করে যে সংকরণটা পাও, এই সংকরণটাকে বলা হয় sp সংকরণ। যে জিনিসটা হচ্ছে দেখতে কিরকম হয়? সরলরৈখিক হয়। চিন্তা করো জিনিসটা হচ্ছে এরকম, এখানে একটা এস আছে আর এইখানে একটা চিন্তা করো পি আছে, শান্তি পাই না। চিন্তা করো এখানে একটা s অরবিটাল আছে আর এখানে হচ্ছে চিন্তা করো একটা p অরবিটাল আছে। এখন দুইটাকে যখন তুমি মিলিত করতেছো কিরকম পাইতেছো? এরকম পাইতেছো না? তো এই যে দেখো ওদের যে অধিক্রমণটা হয়েছে, এটা কি বরাবর হয়েছে? একটা সরল রেখা বরাবর হয়েছে না? এজন্য বলতেছে sp এর যে স্ট্রাকচারটা আমরা পাই, এটা হচ্ছে একটা সরল রৈখিক। এটা কি একটা সরল রৈখিক? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড দেখতে হচ্ছে এরকম, এই যে এখানেও কিন্তু sp সংকরণ হয়, sp সংকরণ হয়, তো এটা হচ্ছে আমাদের একটা সরলরৈখিক সংকরণ। তারপর হচ্ছে sp, এই জিনিসটা হচ্ছে এই স্ট্রাকচারগুলো তোমাকে এখানে যে প্রকারভেদগুলো লেখা আছে, এই প্রকারভেদটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন ধরো প্রথম sp দেখতে কি রকম? সরলরৈখিক। সন্নিবেশ সংখ্যা কয়টা? দুইটা। সন্নিবেশ সংখ্যা কেমনে বের করবা? s এর মাথায় আছে 1, p এর মাথায় আছে 1, 1 যোগ 1 কত? 2, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? দুইটা, আর তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে এভাবে মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে sp2, s এর মাথায় আছে 1, p এর মাথায় আছে 2, তাহলে 1 যোগ 2 কত? 3, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 3। আর sp2 দেখতে কি রকম হয়? সমতলীয় ত্রিভুজাকার হয়, ছবি সহ আমি দেখাবো সামনে। আর তাদের কোণগুলো কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়। এরপর হচ্ছে sp3 সংকরণ দেখতে হচ্ছে চতুস্থলকীয় সন্নিবেশ সংখ্যা 4, আর তাদের মধ্যবর্তী কোণটা হয় 109.5 ডিগ্রি। তারপর হচ্ছে sp2d দেখতে হচ্ছে সমতলীয় বর্গাকার, এখানে হচ্ছে 4টা সন্নিবেশ সংখ্যা, আর কোণটা হচ্ছে ওই আগের মতো 109.5 ডিগ্রি। তারপর হচ্ছে sp3d, sp3d sp3d এটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, সন্নিবেশ সংখ্যা 5, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রিও হয়ে থাকে, 120 ডিগ্রিও হয়ে থাকে। কখন কি হবে সবগুলো এক্সপ্লেন করব সামনে। তারপর হচ্ছে sp3d2 অথবা d2sp3, এটা হচ্ছে অষ্টতলিকীয় অথবা বর্গাকার দ্বিপিরামিড দেখতে, সন্নিবেশ সংখ্যা 6, মধ্যবর্তী কোণ হয়ে থাকে 90 ডিগ্রি। আর sp3d3 পঞ্চকোণীয় দ্বিপিরামিড, তাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 7। আশা করি এই জিনিসপাতিগুলো তোমার মুখস্থ করতে তেমন বেশি কষ্ট হবে না, বাট মুখস্থ রাখতে হবে, পরে এমসিকিউ বলো রিটার্ন বলো দুই ক্ষেত্রেই লাগবে। বুঝা গেছে? ডকুমেন্ট ওপেন করা যায় না এখান থেকে, দেখি তো।
আচ্ছা, এটা ওপেন হোক, পাশাপাশি আমি হচ্ছে আরেকটা ওপেন করি। এখান থেকে ওপেন হলে লাভ হচ্ছে আমার এডিট করতে আর ঝামেলা হয় না আরকি। ওখান থেকে হচ্ছে বারবার ঝামেলা করতেছে, বারবার বেঁকে যাও আসো, বেঁকে যাও আসো। হ্যাঁ, হ্যাঁ, এবার হয়েছে না? আচ্ছা, এখানে আবার একটা একটা পেস্ট করে আনতে হবে। এবার ঠিক আছে। ছিলাম মনে হয় এই পেজটাতে ছিল, এর আগেরটাতে ছিল। আচ্ছা, এই যে এবার ঠিক আছে। এই যে এবার দেখো, তাহলে আমরা সংকরণগুলো পেয়ে গেলাম না? এখন হচ্ছে সংকরণ আমি কিভাবে নির্ণয় করব? এখন এইখানে যে প্রসেসটা দেওয়া আছে, দেখো সংকরণ নির্ণয় করার এইভাবে হচ্ছে তোমার মনে রাখতে একটু কষ্ট হয়ে যাবে। তো এইজন্য হচ্ছে আমাদের সহজ আরেকটা প্রসেস আছে, আমরা আগে সহজ পদ্ধতিটা শিখে আসি। সহজটা হচ্ছে আচ্ছা, এইখান থেকে আমরা আবার একটু আলোচনা শুরু করি, হ্যাঁ? দেখো, আমরা অলরেডি পড়ছি যে সমযোজী বন্ধন হচ্ছে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে কি সিগমা বন্ধন, আরেকটা হচ্ছে পাই বন্ধন। এরপর হচ্ছে এস এস এর মধ্যে যে বন্ধনটা হয় এটা আমরা পড়ছিলাম এরকম না? এদিকে একটা এস, এদিকে একটা, ২ টা এস রে মিলিত করলে হচ্ছে দেখতে হচ্ছে এরকম। তো ২ টাকে আবার যদি তুমি চাইলে এইরকম স্ট্রাকচার দিয়েও ড্র করতে পারো। কিরকম? এই যে এইখানের একটা এস আর মাঝখানে ওভারল্যাপের জায়গাটাতে হচ্ছে তারা একটু ট্যাপ খায়, খেয়ে আবার এরকম হয়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ জিনিসটা দেখতে হচ্ছে এরকম হয়ে যায়। এস এস অরবিটালটা এইভাবেও তুমি চাইলে ড্র করতে পারো, চাইলে এইভাবে ড্র করতে পারো। এজ ইউর উইশ। ওকে, এরপরে পিপি। পিপি আমরা কি শিখছিলাম? যে এইখানে একটা পি আছে, এদিকে আরেকটা পি আছে। দুইটাকে এইভাবে এই জায়গাতে ওভারল্যাপ হচ্ছে। তো তুমি চাইলে জিনিসটাকে এইভাবেও ড্র করতে পারো, চাইলে এইভাবেও ড্র করতে পারো। এজ ইউর উইশ। এরপর হচ্ছে এসপি, তুমি চাইলে দেখাইছিলাম কি এইভাবে ড্র করতে পারো অথবা এইভাবে ড্র করতে পারো। তোমার ইচ্ছা।
ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে এইখানে হচ্ছে প্রশ্ন করছে যে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে। কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে। ওকে? আচ্ছা। তুমি হচ্ছে sp2 sp3 এগুলোর চিন্তা বাদ দাও। তুমি সবার আগে দেখো এখানে CH3 এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে না? এই যে একটা সংকেত দেওয়া আছে, এই সংকেতটাকে তুমি গাঠনিক সংকেতে কনভার্ট করো। কেমনে গাঠনিক সংকেতে কনভার্ট করবা? সবার আগে কার্বনগুলাকে সিগমা বন্ড দিয়ে কানেক্ট করে ফেলো। কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। তো 5টা কার্বনকে তুমি সিগমা বন্ড দিয়ে কানেক্ট করে ফেলো। এরপর দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? আমরা জানি কার্বনের টোটাল হাত হচ্ছে 4টা। আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা। তাহলে দেখো অলরেডি একটা হাত তার আরেকটা কার্বনের সাথে কানেক্টেড। তাহলে আরো বাকি 3টা হাত আছে না? ওই 3টা হাতে হচ্ছে 3টা হাইড্রোজেন যাবে। তো আমি ওই 3টা হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে আমার CH3 কিন্তু কাহিনী শেষ। এরপরে দেখো এই কার্বনের হাত হচ্ছে 4টা, এর মধ্যে একটা হাত কিন্তু এই যে দেখো একটা হাত এই কার্বনের সাথে লাগানো, আরেকটা হাত এই কার্বনের সাথে লাগানো, আরো 2টা হাত ফাঁকা আছে, আরো 2টা হাত ফাঁকা আছে, বাট তোমার হাইড্রোজেন আছে একটা, তো দিয়ে দিলাম আমি একটা হাইড্রোজেন। এখনো তার 4 হাত কিন্তু ফিল আপ হয় নাই, এখনো তার আরো একটা হাত ফিল আপ করা বাকি। তাহলে ওই একটা হাতকে আমি চাইলে এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি। কিন্তু আমি যদি দেখো আমি যদি এই দিকে দেই তাহলে একটা অসুবিধা আছে। এদিকে দিলে কি অসুবিধা? এদিকে এই কার্বনের 4 হাত ঠিকই ফিল আপ হচ্ছে, বাট এই কার্বনের হয়ে যাচ্ছে আবার 5 হাত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এর মানে আমি চাইলেও এদিকে দিতে পারবো না। ওকে, তাহলে আমাকে দিতে হবে কোন দিকে? অবশ্যই এই দিকে। তাহলে দেখো এটা CH3 হইলো, এটা CH হইলো, এর দেখো 4 হাত ফিল আপ হইলো। আচ্ছা, এবার আসো এই কার্বনের। এই কার্বনের অলরেডি একটা দুইটা তিনটা হাত ফিল আপ হয়ে গেছে, আর একটা হাত বাকি আছে, তার সাথে হাইড্রোজেন আছে একটা। তাহলে আমি খুব সহজে এখানে একটা দিয়ে দিলাম, তাহলে তার 4 হাতও ফিল আপ হলো, সংকেতটাও কমপ্লিট হইলো। এরপর দেখো এই কার্বন, এই কার্বনের ফিল আপ হয়েছে 2 হাত, বাট এই কার্বনের সাথে দেখো কোনো হাইড্রোজেন নাই। তাহলে বাকি 2 হাত আমি কেমনে ফিল আপ করবো? আমি চাইলে এদিকে 2টা দিয়ে দিতে পারি, অথবা এদিকে 2টা দিয়ে দিতে পারি। এখন দেখো আমি যদি এদিকে দেই তাহলে এই কার্বনের আবার হাত সংখ্যা বেড়ে যাবে না? এজন্য হচ্ছে আমি এদিকে দিতে পারবো না। এজন্য বাকি 2টা হাত দিতে হবে কোন দিকে? এদিকে দিতে হবে। তাহলে এদিকে দিয়ে আমি এর 4 হাত ফিল আপ করলাম। এখন দেখো এই কার্বন, এই কার্বনের অলরেডি 3 হাত ফিল আপ হয়ে গেছে, এক হাত বাকি আছে, হাইড্রোজেনও বাকি আছে একটা, তো আরেক হাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এবার আসো কাউন্ট করি আমরা যে সিগমা বন্ধন কয়টা হলো আর পাই বন্ধন কয়টা হলো। সিগমা বন্ধন একটা দুইটা তিনটা চারটা, এদিকে একটা 5টা, এদিকে একটা 6টা, এদিকে একটা 7টা, এদিকে একটা 8টা, তারপর এদিকে একটা 9টা, এদিকে একটা 10টা। তাহলে আমরা সিগমা বন্ধন কয়টা পাইলাম? 10টা। আর পাই বন্ধন কয়টা দেখি তো? এই যে এদিকে একটা পাই বন্ধন, এদিকে একটা 2টা, এদিকে একটা 3টা, তাহলে পাই বন্ধন হচ্ছে 3টা। তাহলে আমাদের আনসার মিলছে না? তাহলে এটাই ছিল আমাদের এটার আনসার। ওকে, এরপরে এটাতে আসো। বলতেছে ওই যে একটু আগে যেই আমি সংকরণের ডেফিনেশনটা বলছি না, এটাই লেখা আছে। কোন মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল সমূহ হতে সমসংখ্যক ও সমশক্তির নতুন অরবিটাল পাবার পদ্ধতিকে আমরা বলে থাকি হচ্ছে সংকরণ বা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল তোমাকে বলতেছে কার্বনের সংকরণ। কার্বনের সংকরণ এটা কি ধরনের সংকরণ দেয়? sp2 sp3 নাকি sp4, সরি sp2 নাকি sp3 নাকি অন্য কোনো রকম দেয়? আচ্ছা, তাহলে আসলে আমরা দেখি। তো এই ক্ষেত্রে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। তো একটা জিনিস বুঝতে পারতেছো, আমরা যখনই যাই পড়তেছি না কেন অযুগ্ম ইলেকট্রনের কিন্তু সিগনিফিকেন্স অনেক বেশি। তো এই ক্ষেত্রে আবার অযুগ্ম ইলেকট্রনের সিগনিফিকেন্স নিয়ে আলোচনা হবে। তো দেখো ফার্স্ট অফ অল আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2। এখন এই 2p2 যেটা আছে 2p2 এটাকে আমরা জানি পি এর হচ্ছে 3টা ঘর থাকে। তাহলে দেখো আমি যদি এখানে দেখাই সুন্দর করে, এটা চিন্তা করো পি এর ঘর px py pz। তাহলে 2p2 যেহেতু এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো তার কিন্তু আরো একটা ঘর ফাঁকা। তাহলে আমি যদি কার্বনকে যদি এক্সাইটেড করি, আমি যদি কার্বনকে এক্সাইটেড করি তাহলে এখান থেকে একটা s ভেঙে গিয়ে এইখানে একটা দান করে দিবে, আর এই s এর মধ্যে থাকবে একটা। তাহলে দেখো এখন এই একটা s 3টা p এর সাথে বন্ধন গঠন করতেছে না, এইজন্য কার্বনের সংকরণ হয়ে থাকে sp3। একটা s যেহেতু 3টা p এর সাথে মিলে আলু ভর্তা বানাইতেছে, তাহলে এখানে যে সংকরণ হবে এই সংকরণটাকে আমরা বলবো sp3 সংকরণ। ওকে, কি সংকরণ বলবো? sp3 সংকরণ।
আচ্ছা, এই যে দেখো, এই একটা এস, একটা পি এর সাথে এস, পি এর সাথে এস, পি এর সাথে এস, পি এর সাথে, যেহেতু চারটা সন্নিবেশ বন্ধন, এখানে টোটাল সন্নিবেশ বন্ধন কয়টা? এই যে এস পি থ্রি, এখানে 1 যোগ 3 চারটা না, এই জন্য দেখো এসপি একটা সন্নিবেশ বন্ধন, এসপি একটা, এসপি একটা, এসপি একটা, টোটাল চারটা সন্নিবেশ বন্ধন হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচার গুলো তুমি কেমনে ড্র করবা। এই স্ট্রাকচার গুলো তুমি কেমনে ড্র করবা দেখাচ্ছি আমি। এর আগে আসলে আমার আরেকটা জিনিস শেখানোর ইচ্ছা ছিল। আসো আগে আমি যে জিনিসটা শিখাতে যাচ্ছিলাম ওই জিনিসটা কোথায় আমি একটু দেখি। ওই জিনিসটা শিখে দেন হচ্ছে আমরা সমীকরণ গুলা ড্র করার ট্রাই করবো। এই যে পাইছি। এই যে সংকরায়ন বের করার সূত্র হচ্ছে আমাদের এটা। এই সূত্রটা একদম মাথায় ঢুকায় নাও। এই সূত্রটা জানলে কোন যৌগের জন্য কোন সংকরায়ন হবে তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। সংকরায়ন বের করার সূত্র কি? হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। আচ্ছা, এরপর হচ্ছে দেখো সন্নিবেশ সংখ্যা দিয়ে আমরা বলতে পারি যে সংকরণ কি হয়, অর্থাৎ এখানে সংকরণ ইকুয়ালস টু যত আসবে এই নাম্বারের উপর বেস করে আমরা বলতে পারবো যে সংকরণটা কিরকম হবে। হইতে পারে যদি এখানে সংকরণ ইকুয়ালস টু 2 আসে ক্যালকুলেশন করার পর, এর মানে এসপি সংকরণ যদি 3 আসে এসপি টু, 4 আসলে এসপি থ্রি, 5 আসলে এসপি থ্রি ডি অথবা ডিএসপি থ্রি, 6 আসলে এসপি থ্রি ডি টু অথবা ডি টু এসপি থ্রি, 7 আসলে এসপি থ্রি ডি থ্রি অথবা ডি থ্রি এসপি থ্রি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে ভি মানে কি, এম মানে কি, সি মানে কি, এ মানে কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। ভি মানে হচ্ছে ভ্যালেন্স শেল, অর্থাৎ যুজ্যতা ইলেকট্রন, যুজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন অথবা যুজ্যতা ইলেকট্রন, যুজ্যতা ইলেকট্রন। যুজ্যতা ইলেকট্রন জিনিস কি আমরা জানি, কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে কি তার যুজ্যতা ইলেকট্রন। তাহলে কোন একটা মৌল দিয়ে দিল, ওই মৌলের বা কেন্দ্রীয় মৌলটার সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে যুজ্যতা ইলেকট্রন এতগুলা। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তারপর হচ্ছে এম, এম মানে কি একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা, অর্থাৎ এখানে কয়টা একযোজী পরমাণু আছে, একক পরমাণু আছে, একক পরমাণু কয়টা আছে। ওকে, দেন হচ্ছে সি, সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কয়েকটা एग्जांपल দেখব। এই যে এখানে অনেকগুলো एग्जांपल আছে, एग्जांपल গুলো দেখলেই কিন্তু তুমি ইজিলি বুঝে ফেলবা। ঠিক আছে, তো আসো আমরা একটু एग्जांपल গুলো দেখে দেখে বোঝার ট্রাই করি। ফার্স্ট एग्जांपल আমাদের NH3। এখন NH3 এর কেন্দ্রীয় মৌল কে? নাইট্রোজেন। কে কেন্দ্রীয় মৌল? কে নাইট্রোজেন। তাহলে দেখো যে নাইট্রোজেনের সাথে আমরা তিনটা হাইড্রোজেন কিভাবে ড্র করে থাকি, তাই না? আর তার হচ্ছে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন কেন্দ্রীয় নাইট্রোজেনের যুজ্যতা ইলেকট্রন কত বলো? নাইট্রোজেনের যুজ্যতা ইলেকট্রন কত? ভি এর মান কত? আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ কক্ষ, এর যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3, তার তার সর্বশেষ কক্ষপথ কোনটা? 2 নম্বর কক্ষপথ। 2 নম্বরের কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা আছে? 2 যোগ 3 5টা আছে। তাহলে তার ভি ইকুয়ালস টু কত বসাবো আমরা? 5 বসাবো। গেল এতটুকু। তারপরে আসো আমরা এম, একযোজী পরমাণুর সংখ্যা। দেখো নাইট্রোজেনের সাথে একযোজী পরমাণু কে? হাইড্রোজেন। হাইড্রোজেন কি? একযোজী পরমাণু। এই যে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে না? তাহলে এম এর মান কত? 3। তাহলে আমি 3 বসালাম। তারপরে এখানে যদি NH3 প্লাস অথবা মাইনাস থাকতো তাহলে আমি ক্যাটায়নের চার্জ বসাইতাম। যেহেতু এখানে প্লাস মাইনাস কিছুই দেওয়া নাই, সুতরাং ক্যাটায়নের চার্জও নাই, অ্যানায়নের চার্জও নাই। এর মানে শুধুমাত্র কি দেওয়া আছে? ভি আর এম দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা সবকিছু বসাই দিই। হাফ ইন্টু ভি মানে হচ্ছে 5, আর এম মানে হচ্ছে 3, আর সি মানে 0, এ মানে 0। তাহলে আমি সবকিছু বসাই দিলাম। হাফ প্লাস ভি প্লাস এই যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সূত্রে আমি মানগুলো বসাই দিয়ে আমি পাচ্ছি কি? হাফ ইন্টু 8 মানে 4। এখন 4 মানে আমাদের কি ধরনের সংকরায়ন? sp3 সংকরায়ন। বুঝাই গেছে?
ওকে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আসো PCl5। PCl5, এখন দেখো ফসফরাস। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে 3s2, s2 তে আছে 2টা, p3 তে আছে 3টা, তাহলে 2 যোগ 3 5টা। তাহলে আমরা v সমান কত পাইলাম? 5 পাইলাম। এরপর দেখো m। m মানে কি? একযোজী পরমাণু। এখন দেখো ক্লোরিন কি একযোজী পরমাণু? ক্লোরিন কয়টা আছে? 5টা আছে। তাহলে m এর মান কত? 5। তাহলে আমরা হাফ ইনটু 5 প্লাস 5, আর ক্যাটায়ন অ্যানায়ন নাই, এজন্য 0 0, ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 5 পাইলাম। এখন এটা কি sp3d হবে নাকি dsp3 হবে? এটা আমরা কেমনে বুঝবো? সুন্দর একটা প্রশ্ন। আসো এটা আমরা একটু বোঝার ট্রাই করি। এই জায়গাটাতে একটু বোঝাই, হ্যাঁ? দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, 3d0। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইখানে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হচ্ছে? spd, তাহলে s এর মধ্যে s এর জন্য একটা ঘর, p এর জন্য 3টা ঘর, আর d এর জন্য হচ্ছে 5টা ঘর। ওকে, তাহলে ইনিশিয়ালি দেখো এইখানে ছিল 2টা, এইখানে ছিল 2টা, আর এইখানে ছিল একটা একটা একটা, আর ডি এ অরবিটালটা ফাঁকা ছিল। বাট তুমি যখন পি কে এক্সাইটেড করতেছো, এই এস থেকে একটা ভেঙে যাবে, এই এস থেকে একটা কম্পিত হবে, কম্পিত হয় এইটা এখান থেকে চলে গিয়ে ডি তে চলে যাবে। তাহলে দেখো তো, তাহলে বিন্যাসটা কেমন হলো? এস পি থ্রি, এস পি থ্রি ডি, এরকম হলো না? এস পি থ্রি ডি। তাহলে আমাদের ওরিয়েন্টেশনে কি হলো? এস পি থ্রি ডি। ডিএসপি থ্রি কখন হইতো? যদি আগে ডি থাকতো পরে এস আর পি থাকতো, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিএসপি থ্রি লিখতে পারতাম। যেহেতু এখানে আগে এস আছে, তারপর পি আছে, তারপর ডি আছে, এই জন্য আমরা এসপি থ্রি ডি লিখতেছি। ওকে, আর দেখো এই যে ডি কখন হবে আগে? জটিল যৌগগুলোর ক্ষেত্রে হচ্ছে ডি আগে হবে, জটিল যৌগগুলোর ক্ষেত্রে ডি আগে হবে। ওকে, আর যদি এরকম জটিল যৌগ না হয়, আর জটিল যৌগ আমরা কেমনে জানি চিনবো? যদি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কোনো সংকেত লেখা থাকে। ওকে, তারপর আসো এটাতে আয়োডিন পেন্টাফ্লোরাইড, আয়োডিন পেন্টাফ্লোরাইড বা IF5, এটার সংকরণ। এখন দেখো আয়রনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি আয়রন হচ্ছে গ্রুপ 17 এর একটা মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সরি আয়োডিন হচ্ছে গ্রুপ 17 এর একটা মৌল। তাহলে আয়োডিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এর মানে ভি এর মান কত? 7। আর এখানে একযোজী মৌল কয়টা আছে? 5টা আছে। তাহলে পরমাণু কয়টা আছে? 5টা আছে। তাহলে 7 যোগ 5 12, তাহলে হাফ ইনটু 12 ইকুয়ালস টু 6। এখন এইটা কি sp3d2 হবে নাকি d2 sp3 হবে? অবশ্যই sp3d2 হবে। এখন প্রশ্ন আসতে পারে যে জিনিসটা s2p3d এরকম হলো না কেন? কারণ এটা হচ্ছে এক্সাইটেশনের আগের অবস্থা, বাট আমরা সবসময় কনসিডার করি এক্সাইটেশনের পরের অবস্থা। কেন? দেখো এটাকে যদি আমি ইনিশিয়ালি ড্র করি, s এ ছিল 2টা, তাহলে p তে ছিল কয়টা? 3টা। এটা হচ্ছে কি? আয়োডিন পেন্টাফ্লোরাইড। আয়োডিনের জন্য, আয়োডিনের যদি ইলেকট্রন বিন্যাস করো, এটা তো অনেক বড়, তো sp 7টা, তো তাহলে 7টা হলে কি হয়? s এ থাকবে 2টা, আর p তে থাকবে কয়টা? 5টা। p তে থাকবে 5টা, তাই না? একটা, 2টা, 3টা। ক্লোরিনেরটা কি হয়? ক্লোরিনেরটা হচ্ছে s এ থাকে 2টা, হ্যাঁ p তে থাকে 5টা। তাহলে এই যে দেখো 5টা হয়ে গেল না? এখন আর ডিটা কি ফাঁকা আছে? এই যে 5টা ঘরই কি ফাঁকা আছে। এখন যখন ফাঁকা আছে, তুমি যখন আয়োডিনকে এক্সাইটেড করবা, এই এস থেকে একটা ভেঙে গিয়ে এই ডি তে যাবে, আর পি থেকে একটা ভেঙে গিয়ে এইখানে যাবে। বুঝতে পারতেছো? তো এরপর হচ্ছে কি, তার 3টা ঘরই ফাঁকা হয়ে যাবে, তো এস পি থ্রি ডি টু এরকম হয়ে যাবে, এস পি থ্রি ডি টু। এত ঝামেলা যাওয়ারও তোমার কোনো দরকার নাই। তুমি হচ্ছে খুব ইজিলি যখন 6 দেখবা, এস পি থ্রি ডি টু ইজিলি বসাই দিবা। কারণ কি, এখানে তো আমাদের বলাই আছে, এই যে দেখো এখানে তো বলা আছে 6 হলে কি হবে? sp3d2 হবে। d2 sp3 কেন হবে না? কারণ এটা হচ্ছে আমাদের জটিল যৌগের জন্য। জটিল যৌগ যদি হইতো তাহলে d2 sp3 হইতো। ওকে, তো আমাদের এত
এই এক্সাইটেশন করে টোরে এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আমরা খুব ইজিলি বলে দিতে পারবো। তারপর হচ্ছে জ্যানন হেক্সাফ্লোরাইড। জ্যানন হেক্সাফ্লোরাইড, তো জ্যানন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে তার যুদ্ধতত্ত্বরে কয়টা ইলেকট্রন আছে? 8টা। আর এখানে একযোজী পরমাণু কয়টা আছে? 6টা। তাহলে 8 যোগ 6 14, 14 ডিভাইড বাই 2 7। 7 মানে কি? sp3d3। আর যদি জটিল যোগ হইতো তাহলে হইতো d3sp3। ওকে, এরপর আসো কার্বনেট। কার্বনেট, কার্বনেটে দেখো কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল। কার্বন কি? কেন্দ্রীয় মৌল। তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 4টা থাকে, দিলা 4টা। এরপর দেখো এখানে অক্সিজেন। অক্সিজেন কি একযোজী পরমাণু? অক্সিজেন কিন্তু একযোজী পরমাণু, এটা হচ্ছে দ্বিপারমাণবিক, দ্বিযোজী পরমাণু। তাহলে এখানে একযোজী পরমাণু নাই, তাহলে এম এর মান কত? 0। তারপর এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি, এর মানে এটা হচ্ছে একটা অ্যানায়ন। তাহলে এখানে হবে কি? ক্যাটায়নের মান 0 বাট অ্যানায়নের মান 2। তাহলে 4 যোগ 2 কত? 6। 6 ডিভাইডেড বাই 2 কত? 3। তাহলে এটা হচ্ছে আমাদের sp2 সংকরায়ন। ওকে, আচ্ছা, এরপর আসো এটা ডাইএমিন সিলভার। ডাইএমিন সিলভার, তো ডাইএমিন সিলভারের কি হচ্ছে? এটা একটা জটিল যৌগ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো এমিন হচ্ছে কি? এটা এই ক্ষেত্রে বসাও হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সূত্রটা অ্যাপ্লাই করো। ভি, সিলভারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সিলভারের সর্বশেষ কক্ষপথে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? 4টা ইলেকট্রন থাকে। তাহলে বসাইলা হাফ ইনটু 4। তারপর এখানে এমিন, এমিন কি একযোজী? না, এটা হচ্ছে প্রশমিত লিগ্যান্ড। মনে আছে? প্রশমিত লিগ্যান্ড। প্রশমিত লিগ্যান্ড মানে কয়যোজী? 0। তাহলে 0। এরপর ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই, তাহলে -0 +0। তাহলে হাফ ইনটু 4 ডিভাইডেড ইকুয়ালস টু 2 থাকে। তাহলে 2 মানে কি? sp সংকরায়ন। ঠিক আছে? আচ্ছা, এইখানে আরো কিছু एग्जांपल আছে, আমরা একটু দেখি एग्जांपल গুলো। দেখো টেট্রা কার্বনিল নিকেল। টেট্রা কার্বনিল নিকেল, এখানে হচ্ছে নিকেল। নিকেলের সর্বশেষে কয়টা ইলেকট্রন থাকে? নিকেলের হচ্ছে সর্বশেষে হচ্ছে থাকে হচ্ছে নিকেলের, নিকেল কপার জিঙ্ক। তাহলে হ্যাঁ, নিকেলের হচ্ছে 4টা থাকে। নিকেলের কয়টা থাকে? 4টা থাকে। তাহলে আমাদের ভি এর মান কত? 4। এরপর দেখো কার্বনিল। কার্বনিল কিন্তু একটা একযোজী, মনে আছে? CO মাইনাস ছিল, তাহলে এটা কি একটা একযোজী পরমাণু? তাহলে আরো 4 যোগ হলো, তাহলে 4। এরপর ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই, তাহলে হাফ ইনটু 8 মানে কত? 4। 4 মানে কি? sp3। ওকে, তারপর আসে হেক্সাসায়ানোফেরেট 2+। হেক্সাসায়ানোফেরেট 2+, তাহলে এখানে হেক্সা সরি আয়রনের, কি বার করতে? আয়রন হচ্ছে কেন্দ্রীয় মূলক। তাহলে আয়রনের সর্বশেষ কক্ষপথ, যেহেতু এটা হচ্ছে Fe2+। Fe2+ মানে কত? সর্বশেষে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষে 6টা আছে। সর্বশেষে Fe2+ মানে আয়রনের দ্বারা একটু করে ফেলি, তাহলে ভুল হয়ে যাবে। 1s2। আচ্ছা, ও এটার তো শর্টকাট আছে, মনে পড়ছে। এটার শর্টকাটটা কি দেখো? এটার শর্টকাট হচ্ছে তুমি হচ্ছে লিগ্যান্ড নাম্বার দেখে বলে ফেলতে পারবা। কারণ এই লিগ্যান্ড নাম্বার কি? সন্নিবেশ সংখ্যা না? মনে পড়ে আমরা যখন জটিল যৌগ পড়ছিলাম, এই লিগ্যান্ড নাম্বারে কি ছিল? আমাদের সন্নিবেশ সংখ্যা ছিল। আর সন্নিবেশ নাম্বার দেখেই তো আমরা কোন ধরনের সংকরণ এটা বলতে পারি। তাহলে দেখো এইখানে লিগ্যান্ড নাম্বার ছিল 4, এইজন্য এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। এর মানে এটা হচ্ছে sp3। এর লিগ্যান্ড নাম্বার, লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 6টা, তাহলে এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6টা, তাহলে এর হবে d2sp3। কেন এখানে sp3 d2 হলো না? কারণ এটা একটা জটিল যৌগ। তারপর আসে এখানে লিগ্যান্ড নাম্বার। এখানে দেখো ইএন, ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইএমিন। ইথিলিন ডাইএমিন, ইথিলিন ডাইএমিন মানে হচ্ছে 2। 2 * 2 মানে কত? 4। 4। তারপর হচ্ছে এখানে দেখো আছে আরো 2টা, তাহলে 4 যোগ 2 কত? 6। তাহলে আমাদের সন্নিবেশ সংখ্যা কত? 6। তাহলে সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, তাহলে আমাদের সংকরণ হয় d2sp3। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে ভালো করে। টেট্রাএমিন কপার 2+। এখানে হচ্ছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4টা, বাট এইখানে দেখো DsP2 হয় নাই, এখানে হচ্ছে কি sp2d। 4টা হলে নরমালি কি হওয়ার কথা? sp3 হওয়ার কথা না? এই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে হচ্ছে এটা, যেহেতু এটা একটা জটিল যৌগ, এটাতে ডি অরবিটাল, আবার কি আছে? কপার আছে। কপার থাকার কারণে এটা হচ্ছে আমাদের কি হয়ে যায়? একটা ডি অরবিটালে চলে যায়। এজন্য এখানে আমরা sp2d সংকরায়ন পাই। এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, sp2d সংকরায়ন, sp2d সংকরায়ন। আচ্ছা,
আচ্ছা, এবার আসো এখানে বলছিলাম ওইগুলো শিখে দেন আমরা এগুলা ড্র করা শিখব। তাহলে দেখো সবার আগে এখানে একটা সংকেত দেওয়া আছে CH3 CH2 CH3, তাহলে এটার গাঠনিক সংকেতটা হচ্ছে দেখতে কি রকম। এইগুলো ড্র করার সময় তো তোমাকে সবার আগে এই গাঠনিক সংকেতগুলো শিখতে হবে, ঠিক আছে? তাহলে CH3 আমি একটু আগে দেখাইলাম না কিভাবে গাঠনিক সংকেতগুলো ড্র করতে হয়, মানে আঁকতে হয়। এই যে সবার আগে কার্বন 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 দিয়ে দিবা, এরপর দেখো এই কার্বনের সাথে কয়টা হাত আছে, 3টা হাত আছে, আর মানে 3টা হাইড্রোজেন আছে, তো 3 হাতে 3টা দিয়ে দিলা। আর অপর দিকে দেখো এই কার্বনের 4টা হাতও কিন্তু ফিল আপ হয়ে গেছে, তাহলে এই কার্বন নিয়ে আমার কনসার্নের বিষয় শেষ। এবারে এই কার্বনে আসো, অলরেডি তার 2 হাত ফিল আপ আছে, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে ওরও 4 হাত শেষ। এই কার্বনের দিকে তাকাও, তার 1 হাত ফিল আপ হয়েছে আর 3টা হাইড্রোজেন আছে, তো বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দাও। ওকে, আচ্ছা এবার আসো ড্র করবা কিভাবে। এখন দেখো যেহেতু এখানে হচ্ছে সিম্পল, এই যে একটা কার্বন 3টা হাইড্রোজেনের সাথে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার sp3, এইখানেও sp3, এইখানেও sp3, যেহেতু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছু নাই। এখন দেখো প্রত্যেকটা কার্বনের জন্য এভাবে ড্র করলাম ফার্স্টে প্রত্যেকটা কার্বন। ওকে, আচ্ছা এরপর দেখো এই কার্বনের সাথে এই কার্বন এদের মধ্যে কি মুখোমুখি অধিক্রমণ হচ্ছে না? এই যে মুখোমুখি অধিক্রমণটা হয় হচ্ছে পি অরবিটালের জন্য, এদিকে হচ্ছে পি, এদিকে কারণ কি কার্বনের শেষ কক্ষপথে কি আছে sp, ঠিক আছে? তো এইখানে তাদের একটা মুখোমুখি অধিক্রমণ হয়, এই যে এখানে তাদের একটা মুখোমুখি অধিক্রমণ হবে। আর এইখানে দেখো হাইড্রোজেন, এই যে কার্বনের 4 হাত আগে দিয়ে দাও, এই কার্বনেরও 4টা হাত দিয়ে দাও, এই কার্বনেরও 4টা হাত দিয়ে দাও। এখন দেখো এই কার্বনের 4 হাতের সাথে 3 হাতের সাথে 3টা হাইড্রোজেন কানেক্টেড আছে, হাইড্রোজেনের হচ্ছে s অরবিটাল, এই জন্য s দিয়ে আমি ড্র করতেছি। বুঝছো কিভাবে ড্র করছি? আচ্ছা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি প্রথম থেকে। দেখো কার্বন হচ্ছে তার হচ্ছে সর্বশেষ 1s2 2s2 2p2, তার সর্বশেষ গুলো পাচ্ছে হচ্ছে p কে গিয়ে, এই জন্য হচ্ছে কার্বনের হাতগুলো দেখতে হয় p এর মতো করে। এই যে এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা, সবার আগে কি বলছিলাম 3টা কার্বন, এখানে কয়টা কার্বন আছে 3টা কার্বন আছে, 3টা কার্বন দিয়ে দিলাম। এখন এই কার্বনের 4 হাত দিয়ে দাও, এই কার্বনের 4 হাত, এই কার্বনের 4 হাত, এই কার্বনের 4 হাত, এই কার্বনের 4 হাত, সব 4 হাতগুলো দিয়ে দাও একটু, দিয়ে দিলাম। আর হাইড্রোজেন, হাইড্রোজেনের কি s অরবিটালের না, তাহলে হাইড্রোজেনের জন্য হচ্ছে s, তাহলে এই s আর এই sp, এখানে এখানে একটা sp, 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 তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা প্রোপেনটাকে ড্র করতে পারবো সংকরায়ন, এটা হচ্ছে প্রোপেনের সংকরায়ন ডায়াগ্রাম। আমরা যদি এরপরে আরো দুই একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা দেখো ইথিন, ইথিনটা একটু দেখো, হ্যাঁ? তো সবার আগে হচ্ছে তার স্ট্রাকচারটা কি দেখো, বলতে C2H4, C2H4, তোমাকে এইভাবে লিখে দিবে C2H4 এর সংকরায়ন ড্র করো। এগুলো একটু পরীক্ষায় কম আসে, তাও একটু শিখে রাখো যদি কখনো দিয়ে দেয়। তাহলে এখানে কার্বন কয়টা আছে 2টা, সবার আগে 2টা কার্বন দিয়ে দাও তুমি। এখন কার্বনের কয় হাত 4 হাত, এখন 4 হাত দিতে হবে না, আচ্ছা দিতে হবে। সবার আগে হচ্ছে এই যে এদিকে একটা পি দিয়ে দিলা, এদিকে একটা পি দিয়ে দিলা, ওকে। আচ্ছা এখন আচ্ছা সবার আগে আমি আর গাঠনিক সংকেতটা শিখি। আমাকে বলছে C2H4, তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ওকে। এখন এই কার্বনের সাথে C2H4 কে আমি চাইলে কি লিখতে পারি, CH2 CH2, ঠিক আছে? কেন? দেখো টোটাল 4টা কার্বন, 4টা হাইড্রোজেন আছে, তো আমি 2টা 2টা করে হাইড্রোজেন ভাগ করে দিয়ে দিলাম ওদের মধ্যে। তাহলে এই কার্বনের সাথে আছে 2টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে 2টা হাইড্রোজেন, তাহলে কি তাদের 4 হাত ফিল আপ হচ্ছে না? ওরও 3 হাত ফিল আপ হচ্ছে, ওরও 3 হাত ফিল আপ হচ্ছে, তাহলে মাঝখানে আমি আরেকটা পাই বন্ধন দিয়ে দিই, তাহলে তার 4 হাত কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে এবার কিন্তু তার 4 হাত হয়ে গেল, তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি মাঝামাঝি শুধুমাত্র একটা পাই বন্ধন আছে, এছাড়া বাকি সবই কি সিগমা বন্ধন। তাহলে আসো এটাকে যদি আমরা ড্র করি, সবার আগে আমি কি বলছি 2টা কার্বন, যেহেতু 2টা আছে 2টা দিয়ে দিলাম, এদিকে একটা পাই, সরি এদিকে একটা পি, এদিকে একটা পি,
এদিকে কার্বনের আরো দুইটা করে হাত ছিল, আরো দুইটা করে হাত দিয়ে দিলাম। এরপরে কি আছে, তাদের মধ্যে একটা করে পাই বন্ধন আছে না? আচ্ছা, এই হাইড্রোজেন গুলারে আমি একটু ওর যে দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুইটাকে আমি এইভাবে ড্র করলাম একটু। কেন এইভাবে ড্র করলাম? যেন পিটাকে ওই যে পাই বন্ধনটাকে সুন্দর করে দিতে পারি। এই যে এইদিকে একটা পাই বন্ধন, এইদিকে একটা পাই বন্ধন, কারণ আমরা জানি পাই বন্ধন উপর নিচে এইভাবে এইভাবে আর এইভাবে তারা কি করে, অধিক্রমণ করে, তাই না? তাহলে এই গেল আমাদের পাই বন্ধনের কাহিনী। তাহলে বাকি যেগুলো সিগমা বন্ধন ছিল ওই জায়গায় আমরা sp অরবিটাল এই যে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইথিনের সংকরায়ন। এইখানে দেখো একটা কথা লিখছে, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার ইকুয়ালস টু 3। ঠিক আছে, এখন লোন পেয়ার প্লাস সিগমা বন্ড এটা দিয়ে হচ্ছে আমরা কি সংকরায়ন বের করতে পারি, এটা দিয়ে আমরা সংকরায়ন বের করতে পারি। যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকরায়ন আমরা তো অলরেডি ওই সূত্র দিয়ে বের করা শিখছি। এখন হচ্ছে তুমি চাইলে এই সূত্র দিয়ে বের করতে পারো। কেমনে বলতেছে, লোন পেয়ার, লোন পেয়ার মানে হচ্ছে তোমার মুক্ত জোড় ইলেকট্রন। কি জোড় ইলেকট্রন? মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে দেখি এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর সিগমা বন্ড কয়টা আছে? তিনটা আছে। তাহলে তুমি যোগ করো, 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। আর 4 মানে কি ধরনের? sp3 সংকরায়ন। এরপর এখানে আসো, এই s2o তে আসো। এখানে মুক্ত জোড় কয়টা আছে? দুইটা আছে, তাহলে 2। আর হাইড্রোজেন কয়টা? সিগমা বন্ধন কয়টা আছে? আরো দুইটা আছে, তাহলে 2 যোগ 2 4। 4 মানে কি? sp3 সংকরায়ন। বোঝা গেছে? এটা এখানে বলছে আর কি, যে আমরা হচ্ছে লোন পেয়ার আর সিগমা বন্ধন দিয়েও আমরা হিসাব করতে পারি। এখন তাহলে এটার জন্য আমরা কেমনে করতে পারি দেখো তো। এই কার্বনের একটা দুইটা তিনটা, সিগমা বন্ধন কয়টা আছে? তিনটা। মুক্ত জোড় আছে? নাই। তাহলে 3, 3 মানে কি? sp2। আর এইখানেও দেখো একটা দুইটা তিনটা, তাহলে এইখানেও sp2 সংকরায়ন। অর্থাৎ এইখানে sp2 সংকরায়ন, এইখানে sp2 সংকরায়ন। অর্থাৎ এই কার্বনের জন্য sp2 সংকরায়ন, এই কার্বনের জন্য sp2 সংকরায়ন। এরপর আসো এইটাতে। আচ্ছা, এখানে দেখো বলতেছে কি ইথাইন। ইথাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ C2H2, C2H2। এটার জন্য তোমাকে সংকরায়নটা ড্র করতে বলতেছে। এখন দেখো এটার, তাহলে এই কার্বনের জন্য কি সংকরায়ন, এই কার্বনের জন্য কি সংকরায়ন কেমনে বের করবা? এই যে এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন, এই এদিকে একটা সিগমা বন্ধন, তাহলে টোটাল সিগমা বন্ধন কয়টা পাইলা? দুইটা। দুইটা সিগমা বন্ধন মানে কি? লোন পেয়ার হচ্ছে নাই, আর প্লাস সিগমা বন্ধন, তাহলে লোন পেয়ার ইকুয়ালস টু 0 আর সিগমা বন্ধন ইকুয়ালস টু 2, তাহলে 0 প্লাস 2 ইকুয়ালস টু কত? 2। 2 মানে কত? sp। তাহলে এখানে sp সংকরায়ন, এটাতেও sp সংকরায়ন। ওকে, এই যে দেখো এখানে sp সংকরায়ন, এখানে sp সংকরায়ন, এই যে sp। ওকে, এখন এটা ড্র করবা কেমনে দেখো। সবার আগে কার্বন দুইটাকে ড্র করবা, তাহলে এদিকেও p আছে, এদিকেও p আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এই হাইড্রোজেনকে এদিকে দিয়ে দিলা, এই হাইড্রোজেনকেও এদিকে দিয়ে দিলাম। তাহলে কি এটা একটা সরলরৈখিক স্ট্রাকচার হয়েছে না? এইজন্য বলছে এটা কি ধরনের স্ট্রাকচার? সরলরৈখিক স্ট্রাকচার। তাহলে তারপর দেখো তার কিন্তু আরো দুইটা পাই বন্ধন আছে, এদিকে একটা পাই বন্ধন আছে, এদিকে একটা পাই বন্ধন আছে। তাহলে একটা পাই বন্ধনকে আমরা এভাবে ড্র করতে পারি। এই যে এটা হচ্ছে আমার একটা পাই বন্ধন গেল, আরেকটা পাই বন্ধন হচ্ছে, আচ্ছা এই পাই বন্ধন হচ্ছে উপরে নিচে এরকম অধিক্রমণ, উপরে নিচে এরকম। আরেকটা পাই বন্ধনকে আমি এভাবে ড্র করতে পারি, কারণ আমরা দেখছিলাম পাই বন্ধন এইভাবে কিন্তু ড্র করা যায় চ্যাপ্টার 2 তে। ঠিক আছে? তো এই যে দেখো স্ট্রাকচারটা আমাদের এরকম হয়ে গেছে। ওকে, খুবই সহজ। এরপর দেখো আরেকটা एग्जांपल, এই যে এটা। এখন এই স্ট্রাকচারের সংকরণ কোনটার জন্য কি কেমনে বুঝবা? এই যে দেখো এই কার্বনের সাথে তিনটা সিগমা বন্ধন আছে আর এখানে আরেকটা সিগমা বন্ধন আছে। তাহলে টোটাল চারটা, এই যে কার্বনের সাথে কার্বন চার হাত না, তাহলে দেখো তিনটা সিগমা বন্ধন এখানে আর আরেকটা সিগমা বন্ধন এই কার্বনের সাথে, তাহলে চারটা হয়ে গেল তার, চারটা হাত। তাহলে লোন পেয়ার হচ্ছে 0 প্লাস সিগমা বন্ধন হচ্ছে চারটা, তাহলে টোটাল কত পাইলা? 4। 4 মানে কত? sp3। তাহলে এই কার্বনের সংকরণ হচ্ছে sp3। এবার আসো এই কার্বনের সংকরণটা দেখি কি রকম হয়।
এখন তার এই যে এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, তাহলে দুইটা মানে কি sp। এবার আসো এই কার্বনে, তারও সেম, এখানে একটা, তাহলে তারও দুইটা, তারও sp। এই কার্বনে দেখো এখানে একটা, এই হাইড্রোজেনের জন্য আরেকটা, দুইটা, এদিকে আরেকটা, তিনটা, তাহলে তিনটা মানে কি sp2। এই কার্বনের জন্য দেখো এদিকে আছে দুইটা, এদিকে আছে একটা, তিনটা, তাহলে তিনটা মানে কি sp2। এবার আসো এটাকে ড্র করা শিখবো। সবার আগে কার্বনগুলোকে ড্র করে ফেলো। এই যে এদিকে একটা কার্বন দিলা, এদিকে একটা কার্বন দিলা, এদিকে একটা কার্বন দিলা। এইটাকে একটু অ্যাঙ্গেল করে ড্র করা হয় কেন? যেন জিনিসটা সুন্দর করে ড্র করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে কার্বন কার্বনের অধিক্রমণগুলো দিয়ে দাও। এই যে ওরা এইভাবে অধিক্রমণ করতেছে, ওরা এইভাবে অধিক্রমণ করতেছে, ওরা এইভাবে অধিক্রমণ করতেছে, ওরা এইভাবে অধিক্রমণ করতেছে। তারপর এই কার্বনের সাথে কয়টা হাত আছে? চারটা হাত আছে। চারটা মানে হাইড্রোজেন আছে, তো এই চারটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম। এরপর এই কার্বনের সাথে হাইড্রোজেন নাই, এটার সাথে নাই, এটার সাথে নাই, এটার সাথে, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে ওর সাথে যেহেতু একটা হাইড্রোজেন আছে, তো ওরেও আমি একটু দিয়ে দিই, কোনো এক চিপা চাপায়। ধরো এইখানে দিয়ে দিলাম, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, যে এখানে হাইড্রোজেন 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 গেল। আচ্ছা, তারপর এই কার্বনের সাথে আছে দুইটা হাইড্রোজেন, তো ওর সাথেও দুইটা হাইড্রোজেন আমি একটু দিয়ে দিই। এদিকে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। ওকে, এবার আসো পাই বন্ধনগুলো দিই। তাহলে এই কার্বনের সাথে কোনো পাই বন্ধন নাই, তাহলে দেওয়া লাগবে না। এই কার্বনের সাথে পাই বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে? দুইটা পাই বন্ধন আছে, তাহলে আসো দুইটা পাই বন্ধন দেই। একটা পাই বন্ধন, এই যে একটা পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন, তাহলে এই পাই বন্ধন, এই পাই বন্ধনের সাথে, এই পাই বন্ধন, এই পাই বন্ধনের সাথে। ওকে, আচ্ছা, এরপর দেখো এই দুইটা কার্বনের মধ্যে আর কোনো পাই বন্ধন নাই, এরপরে আবার এই দুইটার মধ্যে আছে, এই দুইটার মধ্যে আছে কয়টা পাই বন্ধন? একটা পাই বন্ধন, তো একটা পাই বন্ধন দিয়ে দাও। এই যে এদিকে একটা, এদিকে একটা, তাহলে এই যে আড়াআড়ি অধিক্রমণ, আড়াআড়ি অধিক্রমণ, তাহলে হয়ে গেছে না এটার মতো? বুঝছো? ওকে, এখানে হচ্ছে এই যে দেখো ওই যে লোন পেয়ার আর সিগমা বন্ডের সূত্রটা অ্যাপ্লাই করে সংকরায়ন বের করা হচ্ছে। তো আমি তো তোমার একটা, তাহলে দেখো আমরা কয়ভাবে সংকরায়ন বের করা শিখলাম। একটা হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সংখ্যা দিয়ে ইকুয়ালস টু যত আসবে তত হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা, এটা দিয়ে আমরা সংকরায়ন বের করা শিখছি। আরেকটা হচ্ছে কি লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ইকুয়ালস টু যত আসবে তত হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে হচ্ছে আমরা কি সংকরায়ন বের করা শিখে ফেলছি। তাহলে এখানে ওই জিনিসটাই দেখানো হয়েছে, একটু দেখা নিও জাস্ট। এখানে ওই আগের জিনিসপাতিগুলাই লেখা আছে যে এসপি হইলে সরলরৈখিক হয়, তারপর হচ্ছে এই যে দেখো একটু আগের জিনিসপাতিগুলাই লেখা আছে যে এসপি হইলে সরলরৈখিক, sp2 হইলে কত, সন্নিবেশ সংখ্যা কত, কি ধরনের সমতল ত্রিভুজ, এই জিনিসপাতিগুলাই লেখা আছে। ওকে, এরপর হচ্ছে জটিল যোগের সংকরায়ন, এই জিনিসপাতিগুলা। আচ্ছা, জটিল যোগের সংকরায়নটা একটু দেখে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এই জিনিসটা একটু দেখে। আচ্ছা, দেখো জটিল যোগের সংকরায়নটা একটু দেখো। এখন জটিল যোগের সংকরায়নে কি বলছে, এখন দেখো জটিল যোগের সংকরায়ন, এখানে হচ্ছে আমাদের নাম কি হেক্সাসায়ানো পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2, অর্থাৎ এটা কি একটা আমাদের অ্যানায়নের নামকরণ করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2। তো এইখানে কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের আয়রন, তাহলে আয়রনের জারণ মান বের করতে হবে। তো আয়রনের জারণ মান বের করে আমি পাইলাম হচ্ছে আয়রন 2+, এই জিনিসপাতিগুলো আমরা জানি। ঠিক আছে, এখন এটা দেখো সর্বশেষ কোন অরবিটালকে টাচ করছে? 4s কে টাচ করছে।
সর্বশেষ কাকে টাচ করছে? 4s কে টাচ করছে। এই জন্য হচ্ছে জটিল যোগের জন্য আমাদের এই যে সংকরায়নগুলো ডি দিয়ে স্টার্ট হয়, অর্থাৎ 3d 4s 4p 3d 4s 4p। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমি যদি ড্র করি এটার জন্য 3d6, এই যে দেখো 3d 4s 4p, কারণ সর্বশেষ শক্তি স্তর তো 4p 4 আছে, তাহলে 3d 4s 4p, তাহলে 3d তে কয়টা? 6টা, তাহলে এই যে 6টা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে দেখো তুমি কিভাবে তোমার সংকরায়নগুলা, আমরা তো ফর্মুলা দিয়ে সংকরায়ন বের করে শিখছি। এখন ধরো তোমাকে বললো যে কি করো, তুমি হচ্ছে মানে ফর্মুলা দিয়ে দেখাই দিলে হবে। এখন হচ্ছে ধরো তোমাকে ধরো কি বললো, কি প্রশ্ন করতে পারে, মানে ম্যাগনেটিক নাকি ওই যে ডিজেনারেট নন ডিজেনারেট কন্ডিশন আছে না, ওইভাবে দেখাই দিলে হবে। এই বা জিনিসপাতিগুলো লাগবে না তো, এগুলো তো পড়াইছি। হ্যাঁ, এগুলো তো পড়াইছি। ওই যে তোমার ধরো ইনিশিয়াল লিস্টে যে অবস্থায় থাকে এটা হচ্ছে তার ডিজেনারেট অবস্থা, আমরা ডিজেনারেট থেকে নন ডিজেনারেট অবস্থাতে নেই। এই যে এই জায়গাটা হচ্ছে তার T2G, আর এই জায়গাটা হচ্ছে তার ইজি, অর্থাৎ এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। এই ক্ষেত্রে হচ্ছে তার ফাঁকা জায়গাগুলোর উপর ডিপেন্ড করে কি হয়, নামকরণটা হয়। দেখো একটু, এই যে কি হয় আমরা জানি যে এইখান থেকে একটা ইলেকট্রন, সরি ভুল বলছি, এই যে এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে আসবে, এইখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে তার এই দুইটা ঘর ফাঁকা হয়ে যাবে, আর এই ঘরগুলো তো আগে থেকেই ফাঁকা, তাহলে এই ঘরগুলোতে এবার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন অবস্থান করবে। তো দেখো এইখানে হচ্ছে এই ঘরগুলো হচ্ছে শুধুমাত্র ফাঁকা আছে। তো দেখো এই ফাঁকা ঘরগুলোতে কে থাকবে? মুক্তজোড় ইলেকট্রন থাকবে, তাহলে এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ ফাঁকা ঘরগুলোর উপর ডিপেন্ড করে আমাদের নামকরণগুলো হয়ে থাকে। তো এই জন্য হচ্ছে এরকম হয়, আর সূত্র দিয়ে তো জানোই কিভাবে হয়, এই যে D2sp3। সেম ভাবে দেখো এখানে, এখানে ফাঁকা ঘর হচ্ছে দুইটা তিনটা, এই যে D2, এখানে দুইটা ফাঁকা ঘর, এখানে একটা, এখানে হচ্ছে তিনটা, D2sp3, D2sp3। ঠিক আছে, তো আজকে এতটুকুই, আমি হচ্ছে বাকিগুলা পরে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, ভালো থাকো।